আসসালামু আলাইকুম। সুপার কমান্ডো প্রথম থেকেই 4টা সাবজেক্ট এবং তার সাথে একটা ইন্টারেস্টিং জিনিস, শর্ট সিলেবাসের বাইরের চ্যাপ্টার প্রত্যেকটাকে হচ্ছে সাইমালটেনিয়াসলি পড়বো। তার মানে তোমার একই সাথে তোমার যেই চ্যাপ্টারগুলো সিলেবাসের অন্তর্গত ছিল সেইগুলোতে তো দক্ষ হবাই, সিলেবাসের বাইরের যে চ্যাপ্টারগুলো ছিল সেগুলো যাতে তোমার একদম প্রথম থেকে মাথার মধ্যে গেঁথে যায়। এই জন্য আমরা যে সিস্টেমটা করছি, তুমি যদি একটু খেয়াল করে দেখো, শর্ট সিলেবাসের বাইরের চ্যাপ্টারগুলো এখন থেকে অল্প অল্প করে পড়তে থাকবো এবং শর্ট সিলেবাসের চ্যাপ্টারগুলো শেষ যখন হয়ে যাবে তখন শর্ট সিলেবাসের বাইরের চ্যাপ্টারগুলো তার চেয়ে দ্বিগুণ পরিমাণ ভালোভাবে শেষ হবে। তার মানে যেখানে যতটুকু দুর্বলতা থাকতে পারে সেইটাতে স্ট্রং হওয়ার জন্য যা করা উচিত আমরা করবো। আর তোমার যেটা আমি বারবার বলি ভাইয়া, প্রথমেই পড়ার ফ্লোটার মধ্যে ঢুকে ফেলো। প্রত্যেকটা স্টুডেন্টকে বলবো যে প্রথম কয়েক মিনিটের মধ্যেই চেষ্টা করো যে ব্রেনটাকে একদম পুরো পড়ামুখী করতে। তা আমরা কয়েকটা জিনিস লক্ষ্য করছি কয়েকদিনের ক্লাস নিতে, সেটা হচ্ছে যে প্রথমে যদি আমরা পড়ার ফ্লোর মধ্যে থাকি, দেখা যায় প্রতি মিনিটে অনেকগুলো করে আমরা পড়া আয়ত্তে আনতে পারি। আর প্রথমে খুচর বছর শুরু করে দিলে দেখা যায় যে তখন হচ্ছে যে সময় চলে যায়, কিন্তু মূলত যেই পড়াটা হওয়ার কথা সেইটার মধ্যে একটা বড় রকমের ঘাটতি থাকে। তা আমরা এখন থেকে প্রত্যেকটা লাইভ ক্লাসে একটা মৌলিক নীতিমালা সেট করছি এবং এটা আজকে থেকে ইনশাল্লাহ এখন থেকেই হবে। প্রথম 20-25 মিনিট পুরা পড়া, সমস্ত কনসেন্ট্রেশন হচ্ছে পড়া কেন্দ্রিক। তারপরে আমি 2-3 মিনিট টাইম দিব তোমাদের যে কার কি প্রবলেম। এই যে বেশিরভাগ প্রবলেম কি, এই গ্রুপের ঢুকতে পারি নাই, এই ভিডিওটা দেখতে পাই নাই, পরীক্ষা দিতে গিয়ে ভেজাল হয়েছে, তারপর অনেকের কি যে ভাই বইটা পাই নাই এখনো। তো এই যে প্রবলেম, এগুলো আমি মোটামুটি আজকে এগুলো অ্যাড্রেস করে দিয়েছি সব। এবং আমি যেটা দেখলাম এটা নিয়ে আমি একটু পরে বলবো, তার আগে তোমাদের প্রত্যেককে বলবো পুরো ফ্লোটা পড়ার মধ্যে নিয়ে আসো, ঠিক আছে? এবং আমি বলে দিব যে শেষে এখন কার কি সমস্যা কও দেখি, আমি তখন যেইটা প্রবলেম সব লিখে রাখবা, ওকে? এবং সাথে সাথে কমেন্টস করবো, তখন আমরা দ্রুত 2-3 মিনিট করে দেখবো। তাহলে শুরু করি ইনশাআল্লাহ। শব্দের তীব্রতা লক্ষ্য করো, তীব্রতাকে ইংরেজিতে আমরা ইন্টেন্সিটি বলি না? তো ইন্টেন্সিটির একটা ফর্মুলা আছে, যে কেউ যদি চিন্তা করে, হ্যাঁ ভাই আছে তো। আই সমান কি আমরা জানি, 2π² f² a² রো ভি। তুমি যদি সামারি করে থাকো তাহলে নিশ্চয়ই লক্ষ্য করছো যে এইটা হচ্ছে ফিজিক্সের যে তরঙ্গ চ্যাপ্টারটা আছে তার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট অংশ হচ্ছে এইটা। আই সমান 2π² f² a² রো ভি, আই সমান 2π² f² a² রো ভি, আই সমান 2π² f² a² রো ভি। এবং প্রত্যেক শিক্ষার্থীকে বলবো এখানে 2π² যদি আমি সমানুপাতিক হিসেবে ধরে ফেলি, তাহলে আই সমানুপাতিক হচ্ছে f², আই সমানুপাতিক হচ্ছে a², আই সমানুপাতিক হচ্ছে রো, আই সমানুপাতিক হচ্ছে ভি। বিশ্বাস করো এইখান থেকে কয়েকবার মেডিকেল অ্যাডমিশনে কোশ্চেন আসছে। কিরকম আসতে পারে, যেমন তীব্রতা এবং কম্পাঙ্ক এটা সমানুপাতিক, বর্গের সমানুপাতিক, তীব্রতা এবং বিস্তার এটা বর্গের সমানুপাতিক, তীব্রতা এবং হচ্ছে ঘনত্ব সমানুপাতিক, তীব্রতা এবং বেগ সমানুপাতিক। তাহলে তীব্রতা যে কয়টা মৌলিক বিষয়ের উপর নির্ভর করে, সেইখানে কম্পাঙ্ক আছে, বিস্তার আছে, ঘনত্ব আছে, বেগ আছে। আমি আবার বলছি, কম্পাঙ্ক, বিস্তার, ঘনত্ব এবং বেগ। তার মানে তীব্রতা এই 4টা বিষয়ের উপর প্রধানত নির্ভর করে, প্রধানত এই 4টা বিষয়ের উপর নির্ভর করে। তাহলে শব্দের তীব্রতা একটু আনসার করে ফেলো দেখি কোনটা। আই সমান 2π² f² a² রো ভি, কোথায় হচ্ছে 2π² f² a² রো ভি, ওকে ভেরি ফাইন, বি। এবং খেয়াল রাখবে এইরকম সমীকরণ যখন ফিজিক্সের তুমি পাবা পরীক্ষায়, মেডিকেল অ্যাডমিশনে ফিজিক্সে এরকম সমীকরণ ভিত্তিক প্রশ্ন খুবই আসে। কি করবা, প্রথমে আগে সমীকরণ তুমি যেটা জানো সেটা আগে তুমি লিখে ফেলবা, লিখে ওইটার সাথে মিলাবা। আর না হলে যদি এইখানে খুঁজতে থাকো মাথা হ্যাং হয়ে যাবে। এই মৌলিক বুদ্ধিগুলো প্রথম থেকে বলছি, খেয়াল করো, পরীক্ষার হলে খুব অসাধারণভাবে কারেক্ট করতে পারবা, ঠিক আছে? আচ্ছা, এরপরে লক্ষ্য করে দেখো, একটি ক্যাসেট প্লেয়ার হতে নিঃসৃত শব্দের ক্ষমতা 30 মিলিওয়াট হতে 60 মিলিওয়াটে পরিবর্তিত হলে শব্দের তীব্রতা লেভেলের। বিশ্বাস করো ফিজিক্সের যে টাইপের কোশ্চেনগুলো আসে, আমরা তোমাকে যে ফিজিক্সের অঙ্কগুলো দেখাবো, যা কিছু দেখাবো, এগুলো যদি তুমি মাথায় রাখো, প্রত্যেকটা প্রশ্ন ইনশাআল্লাহ তুমি কমন পাবা, গ্যারান্টেড। তাহলে এটা কিভাবে হতে পারে, 30 থেকে 60 হয়েছে, তার মানে কি দ্বিগুণ। তুমি সামারি যদি করে থাকো, এখানে আমি তোমাকে একটু বুদ্ধি শিখাচ্ছি, দ্বিগুণ যখন হয় 30 থেকে 60 মানে কি দ্বিগুণ। যখন দ্বিগুণ হবে তখন খেয়াল রাখবা, দ্বিগুণ হলে উত্তর হবে 3 ডেসিবেল। কত? 3 ডেসিবেল। সাথে সাথে মুখস্থ করো, দ্বিগুণ হলে 3 ডেসিবেল। তাহলে এখনই যে কাউকে যদি আমি বলি ভাই তাহলে 3 গুণ হইলে কত হবে, 3 গুণ হলে একটু ইন্টারেস্টিং, এটা হচ্ছে 4.77 ডেসিবেল। কত? 4.77। আর যদি কাউকে আমি বলি যে ভাইয়া 4 গুণ যখন হয় তখন আনসার কি হবে, খেয়াল রাখবা 4 গুণ হলে খেয়াল রাখবা দ্বিগুণ হলে 3 ডেসিবেল, 3 গুণ হলে 4.77 ডেসিবেল। আর যদি 4 গুণ হয় তাহলে দ্বিগুণের জন্য 3 ডেসিবেল, আরো একটা দ্বিগুণের জন্য 3 যোগ করলে 6 ডেসিবেল। এইটা যেটা বললাম এটা লিখে রাখো, কোনো বইয়ে নাই কিন্তু খুবই ইফেক্টিভ তোমার অ্যাডমিশন টেস্টের জন্য। দ্বিগুণ হলে 3 ডেসিবেল, 3 গুণ হলে 4.77 ডেসিবেল, 4 গুণ হলে 6 ডেসিবেল। এটা আগে খাতায় নোট করে ফেলো, যা বলতেছি মুখে নাও, মাথায় নিয়ে নাও। দ্বিগুণ হলে 3 ডেসিবেল, 3 গুণ হলে 4.77 ডেসিবেল, 4 গুণ হলে 6 ডেসিবেল, ঠিক আছে? এবং এই টাইপের প্রশ্ন মেডিকেল অ্যাডমিশনে মোস্ট ইম্পর্টেন্ট, আসবে। তাহলে এটা ভালো করে মাথায় নিয়ে নাও, ইনশাআল্লাহ একদম মাথার মধ্যে ঢুকে যাবে। ওকে, এরপরে যেটা চলে যায়, কোন একটি স্পিকার শব্দের পরিমাণ 2 গুণ বৃদ্ধি করে, যদি কোথাও 3টা স্পিকার ব্যবহার করা হয় শব্দের পরিমাণ কত ডেসিবেল বৃদ্ধি পাবে। লক্ষ্য করে দেখো কি বলছে এখানে, যদি
কোনো একটি শব্দের স্পিকার হচ্ছে কি বলছে 2 গুণ বৃদ্ধি করে, তাহলে 2 বলছে, তাহলে কি উত্তর কি হবে বলতো 3 ডেসিবেল। যদি বলতো 3 গুণ তাহলে 4.77, যদি বলতো 4 গুণ তাহলে 6 ডেসিবেল। ওকে, আমার মনে হয় ইনশাআল্লাহ এটা মাথায় চলে আসছে। এরপরে টানা তারের আর কম্পনের সূত্র। বিশ্বাস করো ফিজিক্সের তরঙ্গতে 2টা চ্যাপ্টার মানে 2টা ফর্মুলা সবচেয়ে ইম্পর্টেন্ট 2টা ফর্মুলা। তার মধ্যে একটা যেটা আছে সেটা আমি তোমাকে বলি, অলরেডি দেখিয়েছি, I সমান 2 পাই স্কয়ার f স্কয়ার স্কয়ার OB। আরেকটা যেটা এটা হচ্ছে n ইকুয়াল হচ্ছে 1/12 রুট ওভার t ভাগ m, n ইকুয়াল 1/12 রুট ওভার t ভাগ m। এখানে তুমি খেয়াল করে দেখো n হচ্ছে কম্পাঙ্ক, এটার সাথে এই যে দৈর্ঘ্য যেটা আছে এটার ব্যস্তানুপাতিক, t হচ্ছে টান এর বর্গমূলের সমানুপাতিক, আর m যেটা আছে এটা কিন্তু শুধু ভর না, মাইন্ডেড, এটা শুধু ভর না, এটা হচ্ছে একক দৈর্ঘ্যের ভর। কি বলো? একক দৈর্ঘ্যের ভর। তার মানে একক দৈর্ঘ্যের ভরের বর্গমূলের ব্যস্তানুপাতিক, মোস্ট ইম্পর্টেন্ট। শুধু ভর হইলে তার একক হইতো কেজি, আর একক দৈর্ঘ্যের ভর মানে হচ্ছে কেজি পার মিটার, কেজি পার মিটার, কেজি পার সেন্টিমিটার, এরকম হবে। তাহলে খেয়াল করো এই যে কম্পাঙ্ক হচ্ছে দৈর্ঘ্যের ব্যস্তানুপাতিক, টানের বর্গমূলের সমানুপাতিক, একক দৈর্ঘ্যের ভরের বর্গমূলের ব্যস্তানুপাতিক, একক দৈর্ঘ্যের ভরের বর্গমূলের ব্যস্তানুপাতিক। আচ্ছা, এবার আমরা দেখি যে কি কি লাইন এখানে আমরা দিয়েছি এবং সেই লাইনগুলোকে বিশ্লেষণ করে আমরা বলবো কোনটা ঠিক মিথ্যা। তারের দৈর্ঘ্য কমালে কম্পাঙ্ক বাড়বে। খেয়াল করো দৈর্ঘ্য যদি কমে কম্পাঙ্ক বাড়বে। হ্যাঁ ঠিক আছে, ব্যস্তানুপাতিক সম্পর্ক এটা ঠিক সত্য। তারের টান 4 গুণ হলে, টান যদি 4 গুণ হয় কম্পাঙ্ক 2 গুণ হবে, তাহলে 4 রুট করলে 2 হবে। ঠিক আছে লাইন। তারের কম্পাঙ্ক উহার ব্যাসার্ধের ব্যস্তানুপাতিক। অনেকের মাথায় আসবে ভাই এখানে তো ব্যাসার্ধ দিয়ে কিছু নাই, আসলে সরাসরি নেই, কিন্তু ব্যাসার্ধতে আমরা যাইতে পারবো। কিভাবে যাবো সেটা আমি তোমার একটা বুদ্ধি শিখাই দিচ্ছি। তার আগে তোমার একটা ছোট্ট বুদ্ধি শিখে দিই যেটা তোমার জন্য খুব হেল্পফুল হবে। মানে করো কিছু তুমি জানো না, কিন্তু এই মৌলিক ফর্মুলা দিয়ে তুমি হেল্প পাবা। সেটা কি জানো? সেটা হচ্ছে দেখো এই যে তোমার এখানে আছে না দৈর্ঘ্য, দৈর্ঘ্যের সাথে প্রস্থের সম্পর্ক হচ্ছে বিপরীত। দৈর্ঘ্য আর প্রস্থ হচ্ছে আর্জেন্টিনা ব্রাজিল। আর্জেন্টিনা হ্যাঁ কইলে ব্রাজিল কয় না, আর্জেন্টিনা না বলে ব্রাজিল কয় হ্যাঁ, এরকম আছে না, মানে বোঝার জন্য বলছে। ঠিক তেমনি করে দৈর্ঘ্য আর প্রস্থের সম্পর্ক ব্যস্তানুপাতিক। তার মানেটা হচ্ছে এই কম্পাঙ্ক যদি দৈর্ঘ্যের হয় ব্যস্তানুপাতিক, তার মানে কম্পাঙ্কের সাথে প্রস্থের সম্পর্ক সমানুপাতিক। লিখে রাখো, যা বলতেছি সাথে সাথে নোট ডাউন করো। কম্পাঙ্কের সাথে দৈর্ঘ্যের সম্পর্ক ব্যস্তানুপাতিক, তার মানে কম্পাঙ্কের সাথে প্রস্থের সম্পর্ক সমানুপাতিক। কি বলছে? প্রস্থের সম্পর্ক সমানুপাতিক। এটা খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, এইখানে একটা লাইন দিয়েছে খুব ইন্টারেস্টিং, যদি আমরা লক্ষ্য করি যে এখানে দেখো তারের কম্পাঙ্ক উহার ব্যাসার্ধের ব্যস্তানুপাতিক। আচ্ছা, এখানে আমরা একটু ক্যালকুলেশন, যেখানে ব্যাসার্ধ দিয়েছে, দৈর্ঘ্য প্রস্থ আমরা বলছি, এখানে ব্যাসার্ধের যে ব্যাপারটা সেটা আমি আনি একটু। হ্যাঁ, তাহলে এটা আমাকে একটু ক্যালকুলেশন করতে হবে। এটা আমি একটু ক্যালকুলেশন করে নিয়ে আসি, দেখি। লক্ষ্য করো ব্যাসার্ধকে আমরা কিভাবে আনতে পারি। লক্ষ্য করো n ইকুয়াল হচ্ছে 1/12, আমি দেখাচ্ছি, রুট ওভার t ভাগ m। ওকে ফাইন। এখান থেকে যেটা আমরা জানি t সমান আমরা জানি যে হচ্ছে mg ডিভাইডেড বাই হচ্ছে m। এই m আর এই m কিন্তু এক না, m হচ্ছে ভর আর m হচ্ছে একক দৈর্ঘ্যের ভর। আচ্ছা, এখন আমরা একটু সাইডে নোট করি, এটা আমি সামারিতে দেখিয়েছি তোমাদের। y সমান হচ্ছে আমরা জানি fl ডিভাইডেড বাই l, বা y এর জায়গায় ইয়ং এর গুণাঙ্কটা, f সমান হচ্ছে mgl ডিভাইডেড বাই হচ্ছে al, বা mg সমান আমি করতে পারি হচ্ছে yal ডিভাইডেড বাই l। তারপরে mg সমান ইয়ং এর গুণাঙ্ক, তার সাথে a, সাথে l, নিচে l। তাহলে এইখানে আমি এই যে mgটা আছে না, এই mg এর বদলে এই মানটা বসাবো। ভালো করে খেয়াল করো। তাহলে এখানে 1/12 রুট ওভার mg এর জায়গায় আমি কি দিব? তো ইয়ং এর গুণাঙ্ক al, নিচে l আর m। ভেরি ফাইন। তার মানে হচ্ছে কম্পাঙ্ক হচ্ছে এই যে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের বর্গমূলের সমানুপাতিক। আচ্ছা, a সমান আবার কি লেখা যায় লক্ষ্য করো তো। a সমান লেখা যাবে, ইয়ং এর গুণাঙ্ক আছে, a সমান লেখা যাবে পাই আর স্কয়ার। কি লেখা যাবে? তো পাই আর স্কয়ার l ভাগ l m। আচ্ছা, ইন্টারেস্টিং জিনিস লক্ষ্য করো, এই যে পাই আর স্কয়ার আছে না, এখানে রুট ওভার আর স্কয়ার মানেটা কি? n সমানুপাতিক যদি আমি দিই রুট ওভার আর স্কয়ার, তাহলে রুট আর স্কয়ার কাটা গেলে n সমানুপাতিক হবে তো r। তার মানে হচ্ছে আর মানে কিন্তু একই সাথে প্রস্থ হয়, একই সাথে ব্যাসার্ধ হয়। তার মানে প্রস্থ কিংবা ব্যাসার্ধের সাথে এর যে সম্পর্কটা আছে খুব ইম্পর্টেন্ট। প্রস্থ কিংবা ব্যাসার্ধের সাথে সম্পর্কটা সমানুপাতিক। দেখি আমরা ওইখানে কি লাইনটা আছে, এটাতে আমরা একটু যাই, দেখি যে কি অবস্থা রয়েছে। ওকে, আচ্ছা, এইবার আমি একটু দেখবো যে তোমরা মাথায় আনতে পারছো কিনা। আচ্ছা, এবার লক্ষ্য করো তারের কম্পাঙ্ক উহার ব্যাসার্ধের ব্যস্তানুপাতিক। আচ্ছা, এখানে একটা জিনিস লক্ষ্য করছো, দৈর্ঘ্যের ব্যস্তানুপাতিক, ব্যাসার্ধের সাথে কিন্তু সম্পর্কটা হওয়া হচ্ছে সমানুপাতিক। তো এখানে ব্যস্তানুপাতিক, এটা একটা মিথ্যা। তারের কম্পাঙ্ক উহার ব্যাসার্ধের ব্যস্তানুপাতিক, এটা পুরো মিথ্যা বাক্য। ঠিক আছে, দেখি এটা উত্তর করতে পারো কিনা। তারের কম্পাঙ্ক উহার ঘনত্বের বর্গমূলের সমানুপাতিক। আচ্ছা, ঘনত্ব মানে হচ্ছে ভর বাই আয়তন। লক্ষ্য করি আমরা ঘনত্বের সাথে, আমি যেটা জানি এটা ঘনত্বের সাথে সম্পর্ক হবে। অনেকগুলো ভেজাল লাগায় রাখছে রে প্রশ্নটার মধ্যে, দেখি আগে। ওকে, এত মারাত্মক। ঘনত্ব সমান হচ্ছে ভর বাই আয়তন। আমি কিভাবে ঘনত্বে যেতে পারি? ঘনত্বের সাথে কম্পাঙ্ক। আচ্ছা, কম্পাঙ্ক
এইটাও তো একটা মিথ্যা, দুইটাই তো আমি দেখতেছি মিথ্যা হয়ে যাচ্ছে। প্রথমেই দাঁড়া, আমি ঠান্ডা মাথায় একটু নিয়ে আসি। আচ্ছা দেখো, তারের কম্পাঙ্ক আর ঘনত্ব আছে না, ঘনত্ব হচ্ছে রো, রো এর বর্গমূলের সমানুপাতিক। দেখি আগে বর্গমূলের সমানুপাতিক কিভাবে, এটা তো দুইটা আনসার। এই প্রশ্নটা অনেক আগের সময়ে ডাবল অ্যান্সার থাকতো, তখন এই টাইপের কোশ্চেনগুলো খুব আসতো। তাহলে এখানে আমি ঘনত্বকে যদি নিয়ে আসি, ঘনত্ব সমান হচ্ছে ভর বাই আয়তন, না ভর বাই আয়তন। দ্বারা আমি একটু হিসাব করি, ঘনত্ব সমান কি, এত কিছু কি আর তুমি মাথায় আনতে পারবো এই সময়? মনে হচ্ছে না, এত কঠিন প্রশ্ন কি আর কব। ঘনত্ব সমান হচ্ছে ভর বাই আয়তন। আমি ক্যালকুলেশনটা দেখাই তোমাকে। তাহলে ভর সমান হচ্ছে ঘনত্ব বাই আয়তন, মানে ঘনত্ব গুণন আয়তন যদি হয়, ঘনত্ব গুণন আয়তন, তাহলে ঘনত্বের সাথে আমার তো নিজের মাথায় আনা মুশকিল হয়ে যাচ্ছে। আচ্ছা, আমি এটা এখন আমার নিজের মাথায় আসছে না, এটা কি ব্যাপার, ঘনত্বের সাথে সম্পর্কটা। আমার মতো এটা মিথ্যাই হওয়া উচিত, কিন্তু আমি তোমাকে দেখাইতে যাচ্ছিলাম। আমার মাথায় এখন ঘনত্বটা আমি আনতে পারছি না, আমি আনলে মাথায় আসলে আমি বলে দিব, ঠিক আছে? এটা মিথ্যা, এটা আমার মতে ঘনত্বের বর্গমূলের সমানুপাতিক, এটা হওয়ার কথাই না, মানে নর্মালি বুঝতে পারছি। তার ডাবল অ্যান্সার কিন্তু নর্মালি বেসিকলি এখনকার যে মেডিকেল অ্যাডমিশনের টেস্টের কোশ্চেন সেটাতে আসে না। হ্যাঁ, ঘনত্ব রো সমান হচ্ছে, ঘনত্বের সমান হচ্ছে ভর বাই আয়তন, ঠিক আছে? ওইখানে ভি এর কোনো ইয়ে পাচ্ছি না। আচ্ছা ঠিক আছে, এটা আমি আনবো এখন, যে কোনো সময় মাথায়, তুমি দেখো তো সামারিতে আমি বলছি কিনা, এটা আমি মাথায় আনলে আবার বলবো ইনশাল্লাহ, ঠিক আছে? ওকে, আচ্ছা আমি আনবো এখন আমার মাথাতে আসে না, আমি মাথায় আসলে বলবো। আচ্ছা লক্ষ্য করো, অজানা কম্পাঙ্কের বাহুতে মোম লাগালে যদি বিট সংখ্যা বাড়ে, তাহলে অজানা কম্পাঙ্ক জানা কম্পাঙ্কের। খুব ইন্টারেস্টিং কোশ্চেন। আচ্ছা, অজানা দিয়ে যখন কোনো কিছু থাকবে তখনই খেয়াল রাখবে যে উত্তরটা হবে অস্বাভাবিক। অজানা দিয়ে হলে উত্তরটা কি হবে বলতো? অস্বাভাবিক। ওকে ফাইন। এইখানে তুমি খেয়াল করতে হবে যে কয়েকটা মৌলিক নিয়ম বলছে, একেবারে প্রশ্নগুলো মাশাআল্লাহ প্রত্যেকটা প্রশ্ন এরকম একেবারে খালি ব্যাখ্যামূলক। আচ্ছা দেখি আগে আমি, আচ্ছা অজানা কম্পাঙ্ক, ঠিক আছে? আচ্ছা তাহলে এখানে খেয়াল রাখবা যে ভর বিট, এখানে হচ্ছে জানা কম্পাঙ্ক আর হচ্ছে অজানা। ওকে, জানার এখানে ব্র্যাকেটে দিয়ে দিবে হচ্ছে স্বাভাবিক, জানা মানে কি বলো? স্বাভাবিক। আর অজানা মানে হচ্ছে অস্বাভাবিক, অজানা বলো কি বলো? অস্বাভাবিক। ওকে ফাইন। আচ্ছা এবার কি বলছে, আমরা একটু কোশ্চেন্সের মধ্যে যাই, দেখি আগে কোশ্চেন্সটা কি আছে। হ্যাঁ আচ্ছা লক্ষ্য করো, অজানা কম্পাঙ্কের বাহুতে যদি মোম লাগায়, মোম লাগানো মানে কি? প্লাস, মোম যুক্ত করছে মানে প্লাস, বিট সংখ্যা বাড়ে মানে প্লাস, প্লাসে প্লাসে নর্মালি প্লাস, তা বলছে অজানা না, তার মানে অস্বাভাবিক। তাহলে প্লাসে প্লাসে প্লাস না হয় অস্বাভাবিক হচ্ছে মাইনাস হওয়া, মাইনাস হওয়া মানে হচ্ছে ছোট হয়ে যাওয়া, ক্ষুদ্র হয়ে যাওয়া, তাহলে উত্তর হবে ছোট হবে। বুঝতে পারছো? মোস্ট ইম্পর্টেন্ট, এটা ভালো করে খেয়াল করবো। আচ্ছা আমি পরে এখন ঘনত্বে যাবো, আগে এটা দিয়ে আগে মাথার মধ্যে আগে শুরু করি। তাহলে এটা কি হবে? ছোট হবে। যদি শব্দের তীব্রতা দ্বিগুণ করা হয় তাহলে তীব্রতা লেভেল কত বৃদ্ধি পাবে? আচ্ছা লক্ষ্য করো, তীব্রতা দ্বিগুণ বলছে না, তার মানে দ্বিগুণ বললে আর কিছু দেখার দরকার নেই, 3 ডেসিবেল। কত হয় বলো? 3 ডেসিবেল। দ্বিগুণ বললেই 3 ডেসিবেল। ওকে ফাইন। এরপর আমরা চলে যাই, অনেকগুলো বাদ্যযন্ত্র একসাথে বাজিয়ে যদি একটা মেলোডি সৃষ্টি করে। আচ্ছা এইটা হচ্ছে শব্দের ওই যে বিভিন্ন স্বর সংগতি, স্বর মাধুর্য, সামারিতে বলছি সলো আছে না, সমতান, ওইটার উপর ভিত্তি করে আসছে। খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। অনেকগুলো বাদ্যযন্ত্র যদি থাকে খেলবো, অনেকগুলো হলো অর্কেস্ট্রা হয়। কি বলো? অর্কেস্ট্রা। এটা সংজ্ঞা থেকে মূলক জিনিস এবং খুবই ইম্পর্টেন্ট। এইখানটা সামারির সাথে কিন্তু মিলিয়ে পড়ে, এখান থেকে আমি টেকনিকগুলো বলে দিয়েছি সামারি, ওটা মিলাই পড়লে ইনশাল্লাহ মাথায় চলে আসবে। ওকে ফাইন। কোন গান শুনতে অধিক শ্রুতিমধুর লাগে? কিছু গান শুনতে খুব মজা লাগে না, ওই গানটা শুনতে মজা লাগবে যেখানে হারমোনিক যুক্ত উপসুর বেশি হবে। হারমোনিক যুক্ত উপসুর মানেটা কি? ধরো একটা গানে অনেকগুলো হচ্ছে কম্পাঙ্ক আছে, তার মধ্যে সবচেয়ে যেটা ছোট কম্পাঙ্ক এটা হচ্ছে মূল সুর, ছোট বাদে বাকি যা আছে সব উপসুর। উপসুরের যেগুলা মূল সুরের সরল গুণিতক, সামারি করলে নিশ্চয়ই সহজে বুঝবা। তাহলে সরল গুণিতক হলে ওটাকে বলে হারমোনিক। হারমোনিক যুক্ত উপসুর যত বেশি হবে গান শুনতে তত মজা লাগবে। তার মানে ওই গানটাই শুনতে বেশি মজা লাগে যে এখানে হারমোনিক যুক্ত উপসুর যত বেশি। তাই যে গান বিজ্ঞান নিয়ে পড়াশোনা করে না অনেকে, কি পড়ে গান, আবার কি পড়ে? মূলত কত বেশি হারমোনিক সে বানাইতে পারে একটা গানের মধ্যে, ওই গানটা শুনতে তত শ্রুতিমধুর লাগবে, মানুষ অটোমেটিক শুনবে। এই কাজটা করার চেষ্টা করে। তাহলে ওই যে আছে না কি রমজানের এই রোজার শেষে এলো খুশির ঈদ, সবাই কইতে পারে না হারমোনিক যুক্ত উপসুর মেলা আছে। এটা হচ্ছে খুব ইন্টারেস্টিং জিনিস। তাহলে কোন গান শুনতে অধিক শ্রুতিমধুর লাগে? যে গানে হারমোনিক বেশি আছে, যে গানে হারমোনিক সবচেয়ে বেশি। বুঝতে পারছো? এটা ভালো করে খেয়াল করবো। ওকে ফাইন।
আচ্ছা, অনুদৈর্ঘ্য তরঙ্গকে কোনটি ঘটে না? তা আমরা জানি অনুপ্রস্থ আর অনুদৈর্ঘ্য এই দুইটার বৈশিষ্ট্য, পার্থক্য, উদাহরণ মোস্ট ইম্পর্টেন্ট। তার মধ্যে যেটা পরীক্ষায় আসে সেটা কি? সেটা হচ্ছে অনুদৈর্ঘ্য তরঙ্গের সমাবর্তন ঘটে না। সমাবর্তন কি? একটা তলে আলোক রশ্মির যে কম্পন সেটাকে সমাবর্তন বলে। তাহলে অনুদৈর্ঘ্য তরঙ্গে কোনটি ঘটে না? সমাবর্তন ঘটে না। বাস, এটা একেবারে সবচেয়ে ইম্পর্টেন্ট একটা লাইন, ভালো করে খেয়াল করবো। কোন মার্কেটের শব্দের তীব্রতা 1 × 10⁻6 ওয়াট পার মিটার স্কয়ার শব্দের তীব্রতা লেভেলে ডেসিবেলে কত? তাহলে 12 থেকে 6 গেলে কত হয়? 6, 6 এর সাথে একটা শূন্য দিলে 60 ডেসিবেল। এটা তোমরা নিশ্চয়ই লক্ষ্য করছো। তাহলে এটার আনসার হচ্ছে 60 ডেসিবেল। তার মানে যা আছে 12 থেকে ওইটা বিয়োগ করলে যে সংখ্যাটা হবে তার সাথে একটা 0 লাগাই দিবা, অত ডেসিবেল হয়ে যাবে। এরপর আমরা চলে যাই শব্দের তীব্রতা এর কম্পাঙ্কের। আচ্ছা, লক্ষ্য করি, এবার তোমরা উত্তর করতে থাকবা। তীব্রতা হচ্ছে I সমান হচ্ছে 2π² f² a² ρ v। তার মানে হচ্ছে তীব্রতা হচ্ছে কি বলছে? কম্পাঙ্কের বর্গের সমানুপাতিক হবে, বর্গের সমানুপাতিক। তাহলে কোনটা উত্তর হচ্ছে? ভেরি ফাইন, এ নাম্বারটা বর্গের সমানুপাতিক। ওকে, আমার মনে হয় ইনশাআল্লাহ প্রত্যেকের মাঝে চলে আসছে। আলো যখন বাতাস থেকে কাছে প্রবেশ করে তখন তার বাতাস থেকে কাছে যাচ্ছে। আচ্ছা, এটা খুব ইন্টারেস্টিং। খেয়াল রাখবা যে বাতাস হচ্ছে একটা বায়বীয় মাধ্যম, কাঁচ হচ্ছে একটা তুলনামূলক কঠিন মাধ্যম। খেয়াল রাখবা, তোমাকে একটা সহজ বুদ্ধি শিখাই দিই। সবসময় খেয়াল রাখবে, একটা মাধ্যম থেকে অন্য মাধ্যমে গেলে একটা জিনিস স্থির থাকে, সেটার নাম হচ্ছে কম্পাঙ্ক। কম্পাঙ্কের কোনো চেঞ্জ হবে না। তাহলে চেঞ্জ হবে অন্য জিনিসগুলোর। কোনগুলো চেঞ্জ হবে? অন্য জিনিসগুলো। কি কি চেঞ্জ হবে আমি তোমার একটা সহজ বুদ্ধি শিখাই দিই, যাতে তোমার মাথায় থাকে। খেয়াল রাখবা, বেগ পরিবর্তন হয়। আর কি পরিবর্তন হইতে পারে? খুব বেশি পরিবর্তন হয় বেগ, আর একটা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য। আর কি বলো? তরঙ্গ দৈর্ঘ্য। বেগ আর কি হবে বলো তো? তরঙ্গ দৈর্ঘ্য পরিবর্তন হয়, এই দুইটা পরিবর্তন হয়। তাহলে বলছে কম্পন বৃদ্ধি পায়, মোটেই হবে না, কারণ কম্পন স্থির থাকে, এটা হবে না, কম্পন আসবে না। এখন প্রশ্ন হলো, আলো যখন বাতাস থেকে কাছে প্রবেশ করে তখন তার তরঙ্গের দৈর্ঘ্যটা কি হবে? আমরা প্রত্যেকেই জানি বাতাস হচ্ছে বায়বীয় মাধ্যম, এটা থেকে যখন যে কোনো কঠিন মাধ্যম, কাঁচ মানে একটা কঠিন মাধ্যম, তখন কিন্তু তার তরঙ্গ দৈর্ঘ্যটা কমে যাবে। তাহলে তরঙ্গ দৈর্ঘ্য কি হবে? কমে যাবে, তরঙ্গ দৈর্ঘ্য হ্রাস পাবে। ভালো করে খেয়াল রাখো যে একটা মাধ্যম থেকে কোন মাধ্যমে গেলে তরঙ্গ দৈর্ঘ্য বাড়ছে কমছে, মোস্ট ইম্পর্টেন্ট। আচ্ছা, টানা তারের কম্পাঙ্ক একক দৈর্ঘ্যের ভরে। তাহলে একক দৈর্ঘ্যের ভরের বর্গমূলের ব্যস্তানুপাতিক। তাহলে এই যে টানা তারের কম্পাঙ্ক মানে যে ফর্মুলা আমরা অলরেডি আলোচনা করছি, n = 1/2 √T/m। তাহলে বলছে কম্পাঙ্ক যেটা একক দৈর্ঘ্যের ভর যে m আছে এর বর্গমূলের ব্যস্তানুপাতিক। কোনটা হতে পারে? একক দৈর্ঘ্যের ভরের বর্গমূলের ব্যস্তানুপাতিক। তাহলে সি নাম্বারটা মাথায় আসতেছে? পারছো তো ইনশাআল্লাহ? শর্ট সিলেবাসের বাইরের চ্যাপ্টার। আচ্ছা, অজানা কম্পাঙ্ক। তাহলে অজানা মানে অস্বাভাবিক। কিরকম করে অস্বাভাবিক দেখি আমরা, কি আছে? মোম লাগালে, মোম লাগানো মানে প্লাস, এই যে ভর বৃদ্ধি পেল, বিটের সংখ্যা কমে মানে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস হওয়ার কথা। অজানা মানে অস্বাভাবিক, প্লাসে মাইনাসে গুণ করলে কি হয়? মাইনাস, মাইনাস না কি হবে? প্লাস হবে। তাহলে প্লাস হওয়া মানে কি? প্লাস হওয়া মানে বেড়ে যাবে, আনসার হবে বেশি হবে। এই ব্রেনে ঢুকতেছে? এই অজানা কম্পাঙ্ক জানা কম্পাঙ্কের, এটা কিন্তু পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট, ভালো করে খেয়াল করবা। এরপর আমরা চলে যাই, আমাদের কান ক্ষীণতম যে তীব্রতার শব্দ তরঙ্গ অনুভব করতে পারে তার বিস্তার। তা আমরা জানি এটা 10⁻11, ঠিক না? ক্ষীণতম যেটা শুনতে পারে সেটা 10⁻ কত? 11। প্রত্যেকেই জানো এটা হচ্ছে 10⁻11 মিটার। তাহলে ক্ষীণতম যে তরঙ্গ আমাদের কান হচ্ছে শুনতে পারে সেটার হচ্ছে বিস্তার হচ্ছে 10⁻11 মিটার। মোস্ট ইম্পর্টেন্ট, প্রত্যেকটা কোশ্চেন্স ইম্পর্টেন্ট, ভালো করে খেয়াল করে দেখো। কোন শ্রেণীকক্ষে শব্দের তীব্রতা 10⁻8 ওয়াট পার মিটার স্কয়ার হলে, তাহলে 10⁻8 শব্দের তীব্রতা লেভেল ডেসিবেলে কত? তাহলে দেখো 12 থেকে 8 গেলে 4, একটা শূন্য লাগাই দাও, 40 ডেসিবেল। 40 ডেসিবেল। অনুপ্রস্থ তরঙ্গ নয় কোনটা? আমি বলছি যেটা জীবনে বেঁচে থাকার জন্য একদম প্রয়োজনীয় সেটা অনুপ্রস্থ। তাহলে কি কি হইতে পারে? তাপ লাগে বেঁচে থাকে, অনুপ্রস্থ। আলো লাগবে। শব্দ কি লাগবে? মোটেই না, বেতার কিন্তু আছে, আমি এক্সাম্পল দিয়ে বুঝাই দিচ্ছি। তাহলে শব্দ তরঙ্গ যেটা, এটা হচ্ছে অনুদৈর্ঘ্য তরঙ্গ। তাহলে অনুপ্রস্থ তরঙ্গ নয় কোনটা? শব্দ তরঙ্গ। ওকে, তাহলে অনুপ্রস্থ নয় শব্দ। এবং খেয়াল রাখবা, শব্দ এইটার কিন্তু সমাবর্তন হবে না, কেননা শুধু অনুপ্রস্থ তরঙ্গে সমাবর্তন হয়, এটা ভালো করে খেয়াল করবা। কোনটি সত্য নয়? দেখো এখানে সকল পরবশ কম্পন উন্নত কম্পন নয়, এইটা প্রশ্নটা দেখো সামারিতে আমি বলছি আপন পর হয়, যে বাবা কেন চাকর না, আপন পর হয়। তাহলে আপন হচ্ছে কি বলতো? যেকে বলবো অনুনাদ কম্পন। আপনটা কি বলো? অনুনাদ কম্পন, অনুনাদ কম্পন। ওকে ফাইন। পরটা কি বলতো? পরবশ কম্পন, পরবশ কম্পন। তার মানে আপন পর হয়, তার মানে অনুনাদ কম্পন পরবশ কম্পন হয়। তাহলে সকল পরবশ কম্পন অনুনাদ কম্পন নয়। তাহলে আপন পর হয় মানে অনুনাদ কম্পন পরবশ কম্পন হয়, তার মানে পরবশ কম্পন অনুনাদ কম্পন নয়। তার মানে এটা ঠিক আছে, এটা লাইন সত্যি। সকল অনুনাদ কম্পন পরবশ কম্পন, হ্যাঁ এটাও ঠিক আছে। সকল পরবশ কি পরবশ কম্পন অনুনাদ কম্পন না, পরবশ কম্পন আপন পর হয়, পর আপন নয়, তার মানে পরবশ কম্পন অনুনাদ কম্পন নয়, এটা হচ্ছে মিথ্যা। এই লাইনটা উত্তর হচ্ছে। আর দেখে অনুনাদ কম্পন মানে আপন লোকের বিস্তার সর্বোচ্চ হয়, ঠিক আছে। তার মানে এটার উত্তর হচ্ছে সি। ভেরি ফাইন। তোমরা তো দেখে আমার চেয়ে সুন্দরভাবে আনসার দ্রুত বের করে ফেলছো মাথা থেকে। ক্লাসরুমের তীব্রতা লেভেল কত? ক্লাসরুমে CR7, তাহলে 12 থেকে 7 গেলে কত? 5, তার মানে 50 ডেসিবেল, ঠিক না? ক্লাসরুমের শব্দের তীব্রতা লেভেল হচ্ছে 50 ডেসিবেল।
কোন শ্রেণীকক্ষে তীব্রতা 1 × 10⁻⁷ নিউটন পার মিটার স্কয়ার, ডেসিবেলকে এটা দিয়ে প্রকাশ করতে পারি না, মানে ওয়াট পার মিটার স্কয়ার, এটা নিউটন না, ওয়াট পার মিটার স্কয়ার হবে। তীব্রতা লেভেল ডেসিবেলে কত হবে? তাহলে 12 থেকে 7 গেলে 5, 5-এর সাথে একটা শূন্য দিলে হচ্ছে 50 ডেসিবেল। আচ্ছা, সুস্পন্দ এবং নিস্পন্দ বিন্দু লক্ষ্য করছো, শর্টের বাইরের চ্যাপ্টার কোনো মনে হচ্ছে যে পড়ো নাই? পারবা। এই জন্য বলছি আমাদের তুমি সামারিটা করলে, বুক মার্কিং করে ফেললে, আর প্র্যাকটিস বুক কোশ্চেন ব্যাংকটা পড়ে ফেলে, আর বই দাগানোটা যেভাবে আমরা দাগাই দিয়ে ক্লাসটা, তোমার পড়া খুব দ্রুততার সাথে আয়ত্তে আসবে। তোমরা তো অনেকে ভয় পাও না যে ভাই শর্টের বাইরের চ্যাপ্টার পড়তে কি অনেক টাইম লাগে? মোটেই না। তুমি দেখো একদিনে এই যে তুমি বোধহয় সকালের দিকে একটা চ্যাপ্টার করছো আর দুপুরের দিকে বোধহয় হচ্ছে সামারি করছো, উত্তর তো আমার সাথে অসাধারণভাবে বলতেছো। ঠিক আছে? আচ্ছা, 16 বুঝো নাই, আমি 16তে আবার যাবো। সুস্পন্দ নিস্পন্দ বিন্দুর মধ্যবর্তী দূরত্ব কত? তাহলে হচ্ছে সুস্পন্দ এবং নিস্পন্দ, তাহলে এইটা আমরা করি এরকম করে, এইখান থেকে এইটুকু হচ্ছে একটা তরঙ্গ দৈর্ঘ্য, এটা হচ্ছে টোটাল ল্যামডা, বলছে এইটা একটা, এই সুস্পন্দ, এইটা হচ্ছে একটা নিস্পন্দ, তাহলে এটা পার্থক্য হচ্ছে λ/4। এইটা একটা নিস্পন্দ, এটা একটা নিস্পন্দ, এটা হবে λ/2। তার মানে একটা নিস্পন্দ একটা সুস্পন্দের মধ্যবর্তী পার্থক্য λ/4। 16 নম্বরে কি আছে দেখি? 16 কোন শ্রেণীকক্ষের শব্দের তীব্রতা, ও ক্লাসে করেনি, 10⁻8 না? তাহলে প্রমাণ যে তীব্রতা 10⁻12, 12 থেকে 8 গেলে কত হয়? 4, 4-এর সাথে একটা শূন্য দিলে 40 ডেসিবেল। ক্লাস মনে হয় করেনি। আচ্ছা, এরপরে লক্ষ্য করো, কোন তারের দৈর্ঘ্য দ্বিগুণ এবং এর টান 4 গুণ করা হলে তারের কম্পাঙ্কের কিরূপ পরিবর্তন হবে? দেখি আমরা এটা সূত্রতে আমরা চলে যাই। 22 নম্বরটা কি হতে পারে? n = হচ্ছে 1/12 √ হচ্ছে t/m। কি বলছে? তারের দৈর্ঘ্য দ্বিগুণ, তার মানে এই এলটার জায়গায় 2 হবে, আর বলছে টান 4 গুণ। টান 4 গুণ মানে √4 কে যদি আমি এখানে 4 লিখি তাহলে 2, এইটার উপরে 2 নিচে 2, 2 2 কাটা। অনেক স্টুডেন্ট আবার কি করে জানো, এই যে 1/12 আছে না, এইটা সহ হিসাবে আনে। নো, এই 2টা কিন্তু হচ্ছে ধ্রুবকের মধ্যে যাবে, এইটা আবার ক্যালকুলেশনে আসবে না। মোস্ট ইম্পর্টেন্ট, এই কথাটা ভালো করে খেয়াল করবা, ঠিক আছে? তাহলে এটা কিন্তু খুব ভালো করে মাথায় রাখবা, হ্যাঁ, এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। ওকে, 15 নম্বর কি বলছে? tan ইনভার্স কি বলছে 15 নম্বরে? আমাদের কান ক্ষীণতম যে তীব্রতা শব্দ শুনতে পারে, এটা tan ইনভার্স 11, tan ইনভার্স 50 না, tan ইনভার্স 11 মিট। এই বুঝতেছো? 15 নম্বর যেটা tan ইনভার্স 11 মিটার, ভালো করে খেয়াল করবা। ওকে, তাহলে এইটার হচ্ছে যে আমরা দেখলাম যে তারের দৈর্ঘ্য দ্বিগুণ, টান 4 গুণ, তার মানে ওইটা ক্যালকুলেশন করে কাটাকাটি করে 1 হচ্ছে, তার মানে কোনো পরিবর্তন হবে না। যে কোনো জিনিস যদি 1 হয় তার মানে মান একই আছে, আগে যেটা ছিল এখনো ঠিক তাই আছে, কোনো চেঞ্জই হবে না। ঠিক আছে? আচ্ছা, হ্যাঁ, হাফ হচ্ছে কনস্ট্যান্ট। একটি উৎস থেকে, ভালো করে খেয়াল করো, একটি উৎস থেকে নিঃসৃত শব্দের ক্ষমতা 10 মিলিওয়াট হতে 1000 মিলিওয়াটে পরিবর্তিত হলে শব্দের তীব্রতা কত ডেসিবেল পরিবর্তন হবে? আচ্ছা, একটা সহজ বুদ্ধি শিখাই দেই, জীবনে যাতে খেয়াল না হারায়। এই যে 10 থেকে 10,000 হইতে গেলে আমাকে বলো তো, এখানে 10 থেকে, আরে 10,000 করছি, 1000 যদি হইতে চায় কয়টা শূন্য লাগবে? খুব কঠিন বোধহয় বললাম, একদমই সহজ জিনিস, জাস্ট খালি হচ্ছে সহজ করে বলবা যে 10 থেকে যদি আমি 1000 করতে চাই, কি আমার কথা কি বোঝা যাচ্ছে আমি কি বলছি? আচ্ছা, এই যে 10 থেকে 1000 করতে গেলে কয়টা শূন্য লাগবে? তবে এটা ফির কোনো প্রশ্ন হইলো? 10 থেকে যদি আমি 1000 করতে চাই, তাহলে এই যে এখানে আরেকটা শূন্য দিবা, আরেকটা শূন্য, তাহলে জয়টা শূন্য দিবা, কয়টা শূন্য? 2টা শূন্য না, 2 দিলা, তার সাথে একটা শূন্য দিয়ে দিবা, 20। তাহলে কত ডেসিবেল পরিবর্তন হবে? 20। তার মানে তোমাকে যদি প্রশ্ন করে 10 থেকে ধরো যে বলছে 10,000, তাহলে 10 থেকে 10,000 বানাইতে কয়টা শূন্য দেওয়া লাগবে? যে কেউ বলবো ভাই এখানে আরো, তখন 3টা শূন্য দেওয়া লাগবে। তাহলে 3টা শূন্য মানে 3, তার সাথে একটা শূন্য দিবে, 30। কি বুঝতেছো? কোনো বইয়ে পাবা না, আমি যেটা বললাম কাজ করবে। কেন কাজ করবে? কারণ এটা লগের অঙ্ক, এই জন্য এই শর্টকাটগুলো হেভি কাজ করে, এবং পরীক্ষা এগুলো থেকে পরীক্ষায় প্রচুর প্রশ্ন আসে। হ্যাঁ, এটা জিনিস খুব ভালো করে, হ্যাঁ, সামারি করতে হবে। ওই যে আগে গল্প পড়ে আসছো, এখন খালি ঘেটাঘাট মিলাফা ইনশাল্লাহ। তাহলে একটা উৎস থেকে নিশ্চিত শব্দের ক্ষমতা 10 থেকে 1000 হইলে তাহলে কয়টা শূন্য লাগতেছে? 2টা শূন্য, তাহলে 2 দিবা আর তার সাথে একটা শূন্য, 20 ডেসিবেল। মারাত্মক দামি নিয়ম, কিন্তু ভালো করে খেয়াল করবা। আচ্ছা, মোটরসাইকেল বা ভারী ট্রাকের, মোটরসাইকেলে 3 বেলা যাবো, তাহলে হচ্ছে 10 ইনভার্স 3, 12 থেকে 3 গেলে কত? 9, 9-এর সাথে একটা শূন্য, 90 ডেসিবেল। উত্তর কি হবে বলো তো? 90 ডেসিবেল। ওকে, ফাইন। একটি টেলিভিশন থেকে নিঃসৃত শব্দের ক্ষমতা 50 ওয়াট হতে 100 ওয়াট হলে শব্দের তীব্রতা লেভেল কত ডেসিবেল পরিবর্তন হবে? আচ্ছা, 50 থেকে 100 হয়েছে, তার মানে কয় গুণ হয়েছে? যে কেউ বলবে ভাই 2 গুণ হয়েছে। 50 থেকে 100 হয়েছে মানে কত? 2 গুণ হয়েছে। 50 দুগুণে 100, তাহলে 2 গুণ হইলে কত? 2 গুণ মানে 2 ডেসিবেল না রে বাবা, দ্বিগুণ হইলে কইলাম না 3 ডেসিবেল, 3 গুণ হইলে 4.77, 4 গুণ হইলে 6। ব্রেনে ঢুকতেছে? তাহলে এটার আনসার কিন্তু হবে 3 ডেসিবেল। দেখি এটা উত্তর বোধহয় অনেক স্টুডেন্ট ভুল করবে। 25 কি মাথায় আসতেছে ইনশাআল্লাহ? এই যে 25টা কোশ্চেন যে অ্যানালাইসিস করলাম, কতক্ষণ লাগছে দেখি? আমি শুরু করছি, আমরা কতক্ষণ হয়েছে? হ্যাঁ, প্রায় 25 মিনিটের মতো আমরা লাইভে আছি। তার মধ্যে আমরা পড়াইলাম, এবং ফিজিক্সের প্রশ্ন না, ফিজিক্সের প্রশ্ন একটু অ্যানালাইসিস করতে হয়, ক্যালকুলেশন আছে, খালি চটচট করে বললাম তা না।
এখন কার কি সমস্যা একটু কাও দেখে একটু শুনি, 2টা মিনিট তোমাদের টাইম দিচ্ছি, কি সমস্যাগুলো একটু শুনি। প্রিন্স পলক, মাই কোল্ড অ্যান্ড কফ প্রবলেম হ্যাজ বিন সিন বাই দ্য ডক্টর অ্যান্ড আই এম টেকিং মেডিসিন বাট দ্য প্রবলেম ইজ নট রিজলভড। আচ্ছা, বাট দ্য প্রবলেম হ্যাজ নট বিন রিজলভড ইয়েট। ওকে, এখন এটার মূল সমাধান হচ্ছে গরম পানিতে মধু দিয়া গ্রিন টি বানায় সুন্দর করে খাইতে হবে, ঠিক আছে? আর বুক ভরে শ্বাস নেওয়া ছাড়াও রোদ শরীরের মধ্যে 45 মিনিট থেকে 1 ঘন্টা দৈনিক ব্যবহার করো, বাস ইনশাল্লাহ ভালো হয়ে যাবে। এরপরে আর কারো কোনো সমস্যা? একটা একই রে, আর কারো কোনো আছে নাকি আটকে গেছে লাইফ? তাড়াতাড়ি স্যার। হ্যাঁ, রাকিব জামান বাংলাদেশের বেশ বললে আমার এটা লজ্জা লাগে, ওয়ার্ল্ডের বলবা, আমি ওয়ার্ল্ডের ক্লাস দেখা আছে আমার, ঠিক আছে? বাংলাদেশ এটা কিছু না আমার কাছে ইনশাল্লাহ। স্যার বুক মার্কিং ক্লাস, হ্যাঁ পেয়ে যাবে স্যার। 25 নম্বরটা আরেকবার বলে দিবেন। হ্যাঁ বলবো। আর কার কি সমস্যা? কার কোনো সমস্যা নেই, তার মানে হচ্ছে ঠিক আছে। প্রিন্সিপাল, থ্যাংক ইউ স্যার। ডেইলি একটা প্রপার রুটিন আমি মেনটেন করতেও পারি না। আচ্ছা, হ্যাঁ, আর কার কোনো সমস্যা নেই, তার মানে এই যে এতক্ষণ যে আছে কিছু পাবলিক আন্দাজে এখন থেকে বুঝতে পারছো, সমস্যা কিন্তু নাই ভাই। আমার তো স্যার অনেক সমস্যা, কিন্তু আমি স্যার সেরা কোনটা বলি, কোনটা সেরা? হ্যাঁ, কোনটা সমস্যা সেটা বলো, তাহলে একটা বলিও না। এই যে লগ ইন করতে পারছি না, এক্সাম দিতে পারছি না। আচ্ছা, এক্সাম দিতে পারছো না শিহাব রানা, এটা পড়াশোনার বাইরে, পড়াশোনার প্রশ্ন করো, পড়াশোনার বাইরে প্রশ্ন করে কি করবা? এই সময় কি 14 ঘন্টা পড়া সম্ভব? মানে এই ক্লাসের পড়াটাকেও ধরবা? হ্যাঁ, 14-15 ঘন্টা পড়া সম্ভব। হ্যাঁ, প্রত্যেক ঘন্টায় 30 মিনিট থেকে 50 মিনিট করে পড়লে অবশ্যই সম্ভব। রুটিনের নাম্বার কম পাচ্ছ, আগে সামারি ভালো করে করো, লাইভ করো, প্র্যাকটিস বুক। আচ্ছা, এই যে দেখো ভিডিও বোধহয় ডিস্টার্ব হয়ে গেল, কি রে? না ঠিক আছে, আলহামদুলিল্লাহ। হঠাৎ করে দেখি যে এখানে সিগন্যাল ওয়েটিং ফর, এই দেখতে পাচ্ছ রে, মুশকিল না এখানে, আলহামদুলিল্লাহ ঠিক আছে। আচ্ছা, আমরা তাহলে হচ্ছে যে লাইভের মধ্যে ঢুকবো আবার, কি যে ব্যাপারে বুঝি না আমি। এই তোমাদের কি লাইভ কি আসে নাকি কেটে গেছে আবার? না, ইনশাআল্লাহ লাইভে তো সবাই আসো, 2টা। হ্যাঁ, ওকে। ইয়া হিলিয়াম নিয়ন দেখি আমি আগে, মানে নেটওয়ার্কটা কয়েকদিন থেকে আলহামদুলিল্লাহ, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। ও আমি লাইভে আছি, হ্যাঁ ঠিক আছে, ভেরি নাইস। আচ্ছা, হ্যাঁ লাইভের এটা বোধহয় নেটওয়ার্ক জনিত ইস্যু সম্ভবত, ঠিক আছে। তাহলে হয়ে গেছে, এখন আর কোনো কথা না, ঠিক আছে, চলতেছে ইনশাল্লাহ, আমি দেখতে পাচ্ছি। আচ্ছা ঠিক আছে, এখন আবার আমরা পড়বো, আবার প্র্যাকটিস করে আমি টাইম দিব, তখন শুনবো। এখন পুরা ফোকাস, এখন পুরা ফোকাস পড়ার মধ্যে। স্বাভাবিক শ্বাস প্রশ্বাসের তীব্রতা লেভেল, তাহলে যে কেউ জানে 10 ইনভার্স কত? স্বাভাবিক শ্বাস প্রশ্বাস 10 ইনভার্স এলিমেন্ট 12 থেকে 11 গেলে কত? 1, তার মানে 1-এর সাথে একটা শূন্য দিলে 10 ডেসিবেল। ওকে ফাইন। একজন শ্রোতা সাধারণত কত ডেসিবেল তীব্রতা লেভেলের পার্থক্য বুঝতে পারে? 1 টাকাও যদি পার্থক্য হয় সে বুঝতে পারবে, 1 টাকাও। তার মানে হচ্ছে যে 1 ডেসিবেল। শ্রোতা সাধারণত কত ডেসিবেল তীব্রতা লেভেলের পার্থক্য বুঝতে পারে? 1 ডেসিবেল। অনুদৈর্ঘ্য তরঙ্গের সংকুচিত স্থানে ঘনত্ব চাপের মান কিরূপ? আচ্ছা, সংকুচিত স্থান, দেখো এইটা অনুদৈর্ঘ্য তরঙ্গ এইভাবে যায়, এই যে, তার মানে একটা সংকোচন একটা প্রসারণ, একটা সংকোচন একটা প্রসারণ। তাহলে খেয়াল রাখবো সংকুচিত স্থান, তার মানে হচ্ছে ধরো এই স্থানটা সংকুচিত। এখানে বলছে ঘনত্ব। আছে, ঘনত্ব বলতে আমরা কি বুঝি খেয়াল করো। ঘনত্ব মানে কি? ভর বাই আয়তন, ভর বাই আয়তন। যে কাউকে যদি আমি বলি এই ছোট্ট অংশটা, এইটার আয়তন অবশ্যই ছোট, কারণ ছোট জায়গা, এইটার তুলনায় এটার আয়তন ছোট। আয়তন যদি ছোট হয় তাহলে ঘনত্ব কি হবে? বেশি। একই রকম করে এখানে চাপ যদি আমি চিন্তা করি, চাপ সমান কি বলতো? বল বাই ক্ষেত্রফল। বল বাই কি বলো? ক্ষেত্রফল। তাহলে এই ছোট্ট জায়গাটা বড় জায়গার তুলনায় ছোট্ট জায়গাটার ক্ষেত্রফলটা, ছোট জায়গা তো ক্ষেত্রফল তাহলে অবশ্যই ছোট হবে। তাহলে ক্ষেত্রফল যদি ছোট হয় চাপ কি হবে? বেশি হবে। তাহলে বলছে অনুদৈর্ঘ্য তরঙ্গের সংকুচিত স্থানে ঘনত্ব চাপের মান, তাহলে এটা সর্বোচ্চ হবে। কি হবে বলো? সর্বোচ্চ। ব্রেনে ঢুকছে? তাহলে এর উল্টা প্রশ্ন যদি আছে প্রসারিত স্থানে, তাহলে উল্টে যাবে। প্রসারিত স্থানে হচ্ছে ওই আয়তনটা বড় হবে, তার মানে ঘনত্ব কম হবে বা সর্বনিম্ন হবে বা শূন্য, সর্বনিম্ন ধরো। ক্ষেত্রফলটা এখানে বড় হবে, তখন চাপটা কমে যাবে। তাহলে এই বেসিকটা ভালো করে মাথায় রাখবা, ঠিক আছে? ওকে ফাইন। তাহলে এটা কি হবে? সর্বোচ্চ হবে। স্থির তরঙ্গে নিষ্পন্দ বিন্দুর কণার বেগ হবে। আচ্ছা, খুব ইন্টারেস্টিং কোশ্চেন। নিষ্পন্দ বিন্দু আছে না, খেয়াল মানে নিষ্পন্দ বিন্দু, নিষ্পন্দ মানে বুঝতে পারছো? ওই যে আমরা দেখি না হার্টবিট, ধরো যে ইসিজি চলতেছে, ধরো তা এইখানে ইসিজি যদি আল্লাহ না করে এরকম হয়ে যায় নিষ্পন্দ, এটা তার মানে কোনো বেগ আছে, হার্ট চলতেছে না, দৌড়াচ্ছে না, তার মানে নিষ্পন্দ, মানে কোনো স্পন্দন নাই, হার্টবিট বন্ধ। মনে রাখার জন্য তা বলছি। তাহলে কণার বেগ হয়ে যাবে 0। ওকে, ভেরি ফাইন। গুরুতিস্ত্রক। আচ্ছা, এইখানে অনেকগুলো সুর বিরাম আছে, এইটা থেকে কিন্তু
এগুলো কিন্তু পরীক্ষায় খুবই খুবই ইম্পর্টেন্ট। এখন আমি তোমাকে বলবো সাথে সাথে লিখবা, এবং আমি তো আশা করি যে এখনই মাথার মধ্যে সব ঢুকে যাবে। ঠিক আছে, আমি যেভাবে বলছি খাতা নাও, এখনই খাতা কলম না। এটা বোধহয় সামারিতে বলছি কি বলি নাই, বলছি বোধহয়। আচ্ছা বলছি কিনা এটা বলো তো, এটা আমার খেয়াল নাই যে এটা আমি বলছি কিনা। এটা মোস্ট ইম্পর্টেন্ট যেটা এখন দেখাবো, এখনই মুখস্থ করে ফেলতে হবে। এখান থেকে প্রশ্ন এবার একটা মেডিকেল আসার খুবই সম্ভাবনা আছে। সমায়ন, এটার অনুপাত হচ্ছে 1:1, যেভাবে বলছি। আচ্ছা এটা কি বলছি একটু জাস্ট কমেন্টস করো যে এটা সামারিতে আমি বলছি কিনা। হ্যাঁ, এখনই মুখস্থ করে ফেলবো। সমায়ন হচ্ছে 1:1। আচ্ছা ঠিক আছে, ওকে। সমায়ন হচ্ছে 1:1। বলছি কিনা এটা? বলছেন, বলে দিছি, তাহলে তো আর বলছেন স্যার, তাহলে বলে আর টাইম লস করবো না। ওইখানে আমার সব বলাই আছে, যেহেতু প্রত্যেকটা অনুপাতে আমি বলছি না, সামারিতে বলছেন। আচ্ছা তাহলে আর বলে টাইম লস করার টাইম নেই, চলে আসো। মানে এটা আমি সামারিতে বলছিলাম কিনা, হ্যাঁ, তাহলে আর ওইখানে দেখবা। তাহলে গুরু তিস্রক যেটা আছে, গুরু, তাহলে আমি জানি গুরু হচ্ছে 5, সবচেয়ে বড় গুরু হচ্ছে ইমাম, যে নামাজ পড়ায়। কয় অক্ত? 5 অক্ত। 1 অক্ত মিস করা যাবে না, তাহলে 5:4। তাহলে গুরু তিস্রক সুরবিরামের অনুপাত কত? 5:4। ঠিক আছে, গুরু তিস্রক সুরবিরামের অনুপাত হচ্ছে 5:4। ঠিক আছে, ওকে ফাইন। দেখছো পড়া এমন জিনিস বানাই ফেলছি আমরা ইনশাল্লাহ। তো আমি তো বলছি না যে তোমার চিন্তার চাইতে আমাদের কার্যক্রম অনেক আগানো আছে ইনশাল্লাহ। তুমি চিন্তাই করতে পারবে না যে কি তোমার মাথায় সব রেডি করা আছে ইনশাল্লাহ। তাহলে গুরু তিস্রক হচ্ছে এই যে 5:4। সামারিতে বলে ফেলছে ইনশাল্লাহ, গুরু তিস্রক 5:4। বুঝতে পারছো? লঘু তিস্রক হলো 6:5। তার মানে এটা শব্দ তরঙ্গ যখন পানি হতে বায়ুতে প্রবেশ করে তখন কোন রশির পরিবর্তন ঘটে না। তাহলে আমরা জানি একটা রশির পরিবর্তন ঘটে না, সেটা কি বলতো? কম্পাঙ্ক। কম্পাঙ্কের পরিবর্তন হবে না। মানুষের শ্রবণ সীমার 2 প্রান্তের তীব্রতা নয়, শ্রবণ সীমার 2 প্রান্ত, তাহলে 6×2=12, তাহলে 10⁻12। এটাও সামারিতে সুন্দর করে বুঝাই দিচ্ছি, 10⁻12। কোনটিতে সুস্পন্দ নিষ্পন্দ বিন্দু গঠিত হয়? আমরা প্রত্যেকে জানি সুস্পন্দ এবং নিষ্পন্দ। হ্যাঁ, উত্তর করো। হ্যাঁ, ইমাম হচ্ছে গুরু। 1 অক্ত মিস করা যাবে না, তাই হচ্ছে 5:4। ভেরি ফাইন, 1 অক্ত মিস করা যাবে না, একদমই ঠিক কথা বলছো। তাহলে এটা লক্ষ্য করে দেখো তো, সুস্পন্দ নিষ্পন্দ বিন্দু হচ্ছে কি? স্থির তরঙ্গে হয়। সুস্পন্দ এবং নিষ্পন্দ বিন্দু গঠিত হয় স্থির তরঙ্গ। ওকে। আচ্ছা 2 মিটার তরঙ্গ দৈর্ঘ্য, এটি তরঙ্গের বেগ 100 মিটার/সেকেন্ড হলে এর কম্পাঙ্ক কত? তাহলে 2 মিটার তরঙ্গ দৈর্ঘ্য, তার মানে এটা ল্যামডা, বেগ হচ্ছে ভি, এটা এর কম্পাঙ্ক। তাহলে ভি সমান হচ্ছে এফ ল্যামডা। অতএব কি বলছে? এফ সমান হচ্ছে v/ল্যামডা। ভি সমান কত? 100। এটা হচ্ছে 2 দিয়ে ভাগ করলে 50 হার্টজ। এটা অ্যান্সার 50 হার্টজ হইতে পারে। 50 হার্টজকে আবার সাইকেল পার সেকেন্ডও বলে, সাইকেল পার সেকেন্ডও বলে। ঠিক আছে, তাহলে এটা ইনশাল্লাহ ভালো করে খেয়াল করবা। আচ্ছা, গ্যাসীয় মাধ্যমে নিউটনের সূত্রে শব্দের বেগের ত্রুটির শতকরা কত? খেয়াল রাখবা। 16 বছর বয়সে খুব ভুল হয়, তাহলে 16%। যদি এটা ক্যালকুলেশন আছে, জাস্ট মনে রাখার জন্য তোমাকে বলছি, এটা হচ্ছে ত্রুটি কত? 16%। ঠিক আছে, 16। কোনটির তীব্রতা 10/10? ওই যে মেসি হচ্ছে গাছের পাতা না, তাহলে গাছের পাতার মর্মর ধরলি, তাহলে গাছের পাতার মর্মর ধরে 10/10 ওয়াট/মিটার স্কয়ার। আচ্ছা, মাধ্যমের কোনো এক বিন্দুর দশা পরিবর্তন 1 পর্যায়কালে। 1 পর্যায়কাল মানে 360 ডিগ্রি। একটা বৃত্ত কত? 360। 360 মানে হচ্ছে টয়েস পাই। 1 পর্যায়কালে ঘটে মানে 360 টয়েস পাই। ওকে ফাইন, এরপরে চলে যাও। অর্ধসুরের সুর বিরাম, অর্ধসুর, তাহলে 16:15। অর্ধসুর হচ্ছে ওই যে অর্ধ, ঠিক আছে, ওই যে বলি আমি সহজ করে, ওই যে স্বর্ণের হিসাব কিতাব কিন্তু হচ্ছে ওই যে 16 আনায় বোধহয় 1 ভরি, এরকম একটা হিসাব আছে, দেখে নিও তারপরে। তাহলে অর্ধ হচ্ছে ওই যেখান থেকে 16:15। 16:15। বুঝতেছো আমার কথা আমি কি বলছি? একদম ব্রেনের মধ্যে ভালো করে মাথায় রাখবা ইনশাআল্লাহ। আচ্ছা, স্থির তরঙ্গের ক্ষেত্রে সুস্পন্দ বিন্দুতে চাপ ও ঘনত্বের পরিবর্তন কিরূপ? সুস্পন্দ বিন্দু, তাহলে এখানে খেয়াল রাখবা, সুস্পন্দ বিন্দুতে চাপ ও ঘনত্বের পরিবর্তন হচ্ছে 0। সুস্পন্দ বিন্দুতে চাপ ও ঘনত্বের পরিবর্তন 0। ঠিক 0। ঠিক আছে, বুঝতেছো? পরিবর্তন কিরূপ? সুস্পন্দ নিষ্পন্দ। নিষ্পন্দতে কিছুই নাই, নিষ্পন্দে খেয়াল আছে তো, নিষ্পন্দে বেগ 0। আর এখানে 39 নম্বরটা উত্তর করতে পারছো? ধরো আমার এখানে আবার ভুল হচ্ছে নাকি? সুস্পন্দ নিষ্পন্দ দ্বারা আগে এটা হচ্ছে স্থির তরঙ্গের ক্ষেত্রে সুস্পন্দ বিন্দুতে চাপ ও ঘনত্বের পরিবর্তন। আমার মধ্যে সুস্পন্দতে এটা 0 হবে। ঠিক আছে, ও ফাইন। আচ্ছা, এরপরে লক্ষ্য, শব্দের তীব্রতা উচ্ছেদ দূরত্বের, তাহলে দূরত্বের সাথে তীব্রতা বর্গের ব্যস্তানুপাতিক। কারণ হচ্ছে যে এটা নিউটনের সূত্র অনুযায়ী কাজ করবে, সব জায়গাতে একই জিনিস, তাহলে বর্গের ব্যস্তানুপাতিক। বুঝতেছো? বর্গের ব্যস্তানুপাতিক কি হয়? যে এফ সমানুপাতিক আছে না, m1 m2 ভাগ d স্কয়ার। যে কোনো জায়গায় খেয়াল রাখবা দূরত্বের সাথে ওইটার সম্পর্ক নর্মালি হচ্ছে বর্গের ব্যস্তানুপাতিক। আমার মনে হয় ইনশাআল্লাহ বুঝতে পারছো আমি কি বলছি। ওকে, এটা ভালো করে খেয়াল করবা। আচ্ছা, ব্যস্ততম রাস্তার আপেক্ষিক তীব্রতা, ব্যস্ততম, তাহলে ব্যস্ততম রাস্তা মানে হচ্ছে খেয়াল আছে তোমার, ব্যস্ত রোড না, ওই যে কারখানা, তারপরে তার আগে 10⁻7 মাথায় আসতেছে আমি কি বলছি? 10⁻7 ব্যস্ততম রাস্তার আপেক্ষিক তীব্রতা। সামারিতে কিন্তু সুন্দর করে বলছে, একেবারে যতগুলো ঘটনা আছে প্রত্যেকটা ভালো করে মাথায় রাখবা। ওকে, আচ্ছা, এরপরে আমরা চলে যাই।
20 ডেসিবেল শব্দ প্রমাণ তীব্রতা শব্দের চেয়ে কত গুণ বেশি শক্তিশালী। আচ্ছা এইটা বলতে পারো কিনা আমি এইটা দেখবো যে এটাতে কারো মাথায় আছে কিনা। 20 ডেসিবেল শব্দ, দেখো অলরেডি এই টাইপের একটা জিনিস আমি সমাধান করছি তোমাদের। আচ্ছা আমি তারপরে বলি 20 আছে না, তার মানে 20 হইতে কয়টা শূন্য লাগবে? 20 বলতে তো দুইটা, দুই না, তবে দুইটা শূন্য, তার আগে একটা এক দাও। তার মানে 20 ডেসিবেল শব্দ প্রমাণ তীব্রতা শব্দের চেয়ে কত গুণ বেশি সম্পূর্ণ? 100 গুণ বেশি সম্পূর্ণ, 100 গুণ। ওকে, তাহলে যে ছোট্ট মৌলিক বুদ্ধিটা শিখাইছে এটা দিয়ে ইনশাল্লাহ সব জায়গায় হবে। আচ্ছা শ্রবণত্ব শব্দ, শ্রবণত্ব শব্দ মানে যেটার কমপক্ষে 20,000 হার্টসের চাইতে বেশি। শ্রাব্যতার সীমা 20 থেকে 20,000 না, যেটার হচ্ছে 20,000 হার্টসের চাইতে বেশি। ওকে, হ্যাঁ 42 হচ্ছে 100। তাহলে শ্রবণত্ব শব্দের ব্যবহারিক প্রয়োগ নয় কোনটা? সমুদ্রের গভীরতা নির্ণয়, এটা হয়। গতিবৃদ্ধি, এটা গতিবৃদ্ধিতে ব্যবহারিক প্রয়োগ নয়। আচ্ছা জীবাণু ধ্বংস হয় দ্রাব্যতা, অদ্রাব্য বস্তুকে দ্রাব্য করতে। 43 নম্বরটা উত্তর বলতে পারবা? হ্যাঁ, অদ্রাব্য বস্তুকে দ্রাব্য করতে, দ্রাব্যতা বাড়াতে, গতি বৃদ্ধিতে, জীবাণু ধ্বংসে। ঠিক আছে, এই 43 নম্বরটা বলতে পারবা? 43 আমার মতে এটা গতি বৃদ্ধি এরকম কিছু পাইনি, বা বেগ নির্ণয় এরকম, অদ্রাব্য বস্তুকে দ্রাব্য করতে এটা ঠিক আছে। সমুদ্রের গভীরতা নির্ণয়, জীবাণু ধ্বংস এটা আছে। বি নাম্বারটা উত্তর হওয়া উচিত। ঠিক আছে 43। তারপর একটু খেয়াল করিও তোমরা, আমার মাথায় যেটা আসছে বললাম আর কি। আচ্ছা অগ্রগামী তরঙ্গের বৈশিষ্ট্য শুনো। অগ্রগামী এবং স্থির তরঙ্গের যে বৈশিষ্ট্য একদম ভালো করে তো আছে, যে আমি সামারিতে তো বলছি, আবার হচ্ছে বুক ইয়ার মধ্যে যেটুকু আছে সেটা তো পড়বই, কিন্তু এটা আরেকটু ভালো করে আমরা খেয়াল করবো। হ্যাঁ, আমি এখন যেটা বলবো এই লাইনগুলো খেয়াল করবা। মাধ্যমের কণাগুলো কখনো স্থির অবস্থা প্রাপ্ত হয় না, এটা ঠিক আছে, এই লাইনটা সঠিক। কণাগুলো পর্যায়কাল সমান, পর্যায়কাল এবং বিস্তার দুইটাই সেম হবে বলছে, বিস্তার সমান না, অবশ্যই সেম হবে, তার মানে এটা মিথ্যা। মাধ্যমের সকল কণায় পর্যাবৃত্ত গতি লাভ করে, ঠিক আছে। মাধ্যমের কণাগুলোর দশা এক কণা থেকে অন্য দশায় সঞ্চালিত, তার মানে বি নাম্বারটা খেয়াল করবা। আমি এটা মনে রাখার জন্য বলছি, অগ্রগামী মানে সবচেয়ে সামনের দিকে চিন্তা করে কবিরা, কবি সাহিত্যিক, কবি। তাইলে এই কবির মধ্যে বি আছে না, বিস্তার, বিস্তার, বিস্তার এবং কণাগুলোর হচ্ছে পর্যায়কালে, এই দুইটা সেম হবে, বিস্তারটা অবশ্যই সেম হবে। ঠিক আছে, তাই যে কবির মধ্যে বিস্তার আছে মনে রাখার জন্য বলছি। তাহলে 44-এর বীজ এটা কিন্তু মিথ্যা। ওকে ফাইন। 43টা আবার 43-এ কি আছে? শ্রবণত্ব শব্দের ব্যবহারিক প্রয়োগ, সমুদ্রের গভীরতা নির্ণয়, এটা ঠিক আছে, এটা হয়। জীবাণু ধ্বংস এটা, দ্রাব্যতা। এখন গতিবৃদ্ধি আমার এক্স্যাক্টলি আমার মাথায় গতিবৃদ্ধি, এইটা আমি কোনোদিন মাথায় আসছে না, কারণ শব্দ তরঙ্গের শ্রবণত্ব শব্দের যে ব্যবহারিক প্রয়োগ গতিবৃদ্ধি আর দ্রাব্যতা বাড়িতে গতিবৃদ্ধি, তাহলে তো ব্লাঙ্ক হয়, হয় ব্লাঙ্ক হবে না হলে বি। বুঝতে পারছো? মানে হয় একটা উত্তরও নাই নাহলে বি, তাছাড়া আর অন্য কোনো উত্তর হওয়ার সুযোগ নেই যদি। আচ্ছা এই অধ্যায়ের প্রশ্নগুলো এইরকম কেন না তোমাদের একটা মাথায় আসতেছে না? কারণ হচ্ছে কি জানো, এই অধ্যায়টা মেডিকেলে আগের যে সিলেবাস ছিল তোমাদের 2012 সালের আগের যে সিলেবাস, সেই সিলেবাসে এই অধ্যায়টা ছিল, এবং এই অধ্যায়টা ছিল আগের বইয়ের 17 নম্বর অধ্যায়। আগে ফিজিক্স ফার্স্ট পেপারে 19টা অধ্যায় ছিল, তার মধ্যে 17 নম্বর অধ্যায় ছিল তরঙ্গ শব্দ, এই অধ্যায়টা। ঠিক আছে, ওইটার সাথে এটা হচ্ছে। ঠিক আছে, হ্যাঁ। তাহলে এবার খেয়াল করো, যদি কয়েকটি শব্দ একের পর এক উচ্চারিত একটি সুযুক্ত শব্দের সৃষ্টি করে, তাহলে দেখো ওই যে বিভিন্ন যে আমি সংজ্ঞাভিত্তিক যে লাইনগুলো বলছি না সেখান থেকে, তাহলে এটাকে কি বলে? সুযুক্ত শব্দের সৃষ্টি করে। তাহলে এটাকে স্বরমাধুর্য বলে। হ্যাঁ, ভেরি ফাইন, এটা হচ্ছে স্বরমাধুর্য। শব্দের কোন বৈশিষ্ট্যের জন্য তীব্র ভূমিকম্পের সময় ঘরবাড়ি ভেঙে যায়? এটা প্রশ্ন গতবার আসছে, মোস্ট ইম্পর্টেন্ট। তাহলে হচ্ছে পরবশ কম্পন।